ওয়েব ইঞ্জিনিয়ারিংয়ের চতুর্থ লেসনে সবাইকে স্বাগতম। এই লেসনেও আমরা আলোচনা করব HTML নিয়ে এবং এক্সপ্লোর করব আরও নতুন কিছু টেকনিক। আমাদের প্রথমে আলোচনার বিষয় হিসেবে আসছে HTML অ্যাট্রিবিউটস। অ্যাট্রিবিউট শব্দটির যদি আমরা একদম শাব্দিক অর্থ খোঁজার চেষ্টা করি তাহলে আমরা খুঁজে পাবো, এটা গুগল ট্রান্সলেটারও আমরা দেখতে পারি বা ডিকশনারিতেও দেখতে পারি। অ্যাট্রিবিউট শব্দের মানে হচ্ছে বিশেষ গুণ বা লক্ষণ বা বৈশিষ্ট্য। তো HTML এর ক্ষেত্রে অ্যাট্রিবিউট কথাটা কেন আসে বা এটার উপযোগিতাটা কি সেটা যদি আমরা একটু দেখি। অ্যাট্রিবিউট সম্পর্কে প্রথমে বলা হচ্ছে, অ্যাট্রিবিউটস আর রেসপন্সিবল ফর প্রোভাইডিং অ্যাডিশনাল ইনফরমেশন অ্যাবাউট HTML এলিমেন্টস। অর্থাৎ HTML এর যে এলিমেন্ট বা ট্যাগগুলো আছে তাদের সম্পর্কে এডিশনাল বা অতিরিক্ত কিছু ইনফরমেশন দেওয়ার যে দায়িত্বটা, সেই দায়িত্বটাই মূলত অ্যাট্রিবিউটস যারা তারা নিয়ে থাকে, বা অ্যাট্রিবিউটসের মাধ্যমে আমরা HTML এর যে ট্যাগ বা এলিমেন্টগুলো আছে তাদের আরও কিছু এক্সট্রা ইনফরমেশন দিয়ে তাদেরকে আরও পাওয়ারফুল করতে পারি। আমাদের এখানে প্রথম পয়েন্টের আকারে যদি আমরা দেখি, অল HTML এলিমেন্টস ক্যান হ্যাভ অ্যাট্রিবিউটস, তার মানে সকল HTML ট্যাগ বা এলিমেন্টের অ্যাট্রিবিউট থাকতে পারে। অ্যাট্রিবিউটস প্রোভাইড এডিশনাল ইনফরমেশন অ্যাবাউট অ্যান এলিমেন্ট, যেটা আমরা একটু আগেই বলে আসলাম, একটা ট্যাগ বা এলিমেন্ট সম্পর্কে অতিরিক্ত কিছু ইনফরমেশন অ্যাট্রিবিউট প্রোভাইড করে। অ্যাট্রিবিউটস আর অলওয়েজ স্পেসিফাইড ইন দ্য স্টার্ট ট্যাগ। এটা খুবই ইম্পর্টেন্ট, তৃতীয় যে পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট। আমরা আইডিয়ালি জানি যে কোনো একটা HTML ট্যাগ যার একটা স্টার্টিং এবং একটা এন্ডিং থাকে বা স্টার্টিং এবং ক্লোজিং থাকে। সো আমরা যখন HTML অ্যাট্রিবিউটকে ডিফাইন করতে চাইবো বা ব্যবহার করতে চাইবো, আমরা কোনো অবস্থাতেই এন্ডিং ট্যাগের ভেতরে অ্যাট্রিবিউটকে ডিফাইন করতে পারবো না। আমরা যখনই অ্যাট্রিবিউট ব্যবহার করতে চাইবো আমাদেরকে অবশ্যই স্টার্টিং যে ট্যাগটা আছে সেই ট্যাগের ভেতরেই অ্যাট্রিবিউটকে লিখতে হবে, সেই কথাটা এখানে বলা হলো। এবং তারপরের পয়েন্ট আকারে আসছে, অ্যাট্রিবিউটস ইউজুয়ালি কাম ইন নেম অর ভ্যালু পেয়ার্স লাইক নেম ইজ ইকুয়াল টু উইদিন ডাবল কোট ভ্যালু। সো এটা হচ্ছে অ্যাট্রিবিউটকে ব্যবহার করার একটা বেসিক পদ্ধতি, যেখানে আমরা প্রথমে কোন অ্যাট্রিবিউটটাকে নিয়ে কাজ করব সেই অ্যাট্রিবিউটের নামটা লিখতে হবে, তারপরে একটা ইকুয়াল চিহ্ন দিতে হবে এবং তারপরে অবশ্যই ডাবল কোট দিয়ে কি ভ্যালুটা আমরা চেঞ্জ করতে চাচ্ছি সেইটা আমাদেরকে সেট করতে হবে। ফর এক্সাম্পল, আমরা HTML উদাহরণে না যে আমি যদি একটা রিয়েল ওয়ার্ল্ডের থেকে একটা উদাহরণ পিক করি, যে আমরা যদি চাই যে আমরা এখন কোনো একটা সফটওয়্যারের মাধ্যমে ছবি আঁকবো, তাহলে আমরা হয়তো বা কোনো একটা ক্যারেক্টারের ছবি ড্র করছি। এখন সেই ক্যারেক্টারের চুলের রং কেমন হবে, সাদা হবে, কালো হবে না ব্রাউন হবে। সো আমরা চেঞ্জ করতে চাচ্ছি হয়তো বা সফটওয়্যারের মাধ্যমে তার হেয়ার কালার। সো এই হেয়ার কালারটা হচ্ছে অ্যাট্রিবিউটের নাম। আর সেখানে যদি আমরা ব্ল্যাক দিয়ে দিই সেটা হচ্ছে একটা ভ্যালু, বা যদি আমরা হোয়াইট দিয়ে দিই সেটা একটা ভ্যালু, যদি আমরা ব্লু দিয়ে দিই সেটা একটা ভ্যালু। একইভাবে আমরা যদি মনে করি যে না, আমরা কারোর চোখের রং সম্পর্কে, আই কালার সম্পর্কে কথা বলছি, তাহলে আই কালার যেটা সেটা হচ্ছে একটা নেম, অ্যাট্রিবিউটের নেম। আর আই কালারের ভ্যালু হিসেবে আমরা কি দিতে পারি, ব্ল্যাক দিতে পারি, ব্লু দিতে পারি, এই জাতীয় যে বিষয়গুলো আছে এমনটাই। তো আমরা একটু পরে যেই সেটাকে HTML কোডের থ্রুতে আদতে দেখব যে সেখানে অ্যাট্রিবিউটগুলো কোন ধরনের হয় এবং তার এগেনস্টে ভ্যালুগুলো কেমনভাবে আসে। আমাদের প্রথমে আলোচনার ভেতরে আসবে href অ্যাট্রিবিউট, যেটা একটা অ্যাব্রিভিয়েটেড অবস্থার ভেতরে আছে। আমরা এক্ষুনি সেই ফুল ফর্মটা জানবো, বাট তার আগে আমরা একটু দেখে নিই। HTML links are defined with the a tag. The link address is specified in the href attribute. আমরা href অ্যাট্রিবিউটটা, যেটা আমাদের মূলত এই রানিং স্লাইডের টাইটেল, আমি একটু আগেই বলছিলাম যে href হচ্ছে একটা অ্যাব্রিভিয়েটেড ফর্ম যার ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট রেফারেন্স। তো এই হাইপার টেক্সট রেফারেন্স অ্যাট্রিবিউটটা ইটসেলফ তো কোনো কাজ করতে পারবে না, তাকে অবশ্যই কোনো একটা ট্যাগের সাথে যুক্ত হয়ে কাজ করতে হবে। তো সেই ট্যাগটা কোনটা, সেই ট্যাগটাই হচ্ছে এ ট্যাগ। সো এ ট্যাগ মূলত অ্যাঙ্কর ট্যাগ। এর মাধ্যমে আমরা কি করতে পারি, আমরা লিঙ্ক তাকে ডিফাইন করতে পারি। সো এখন লিঙ্কের যে অ্যাড্রেসটা থাকবে সেই অ্যাড্রেসটাই মূলত আমাদেরকে লিখতে হবে href যে অ্যাট্রিবিউট আছে সেই অ্যাট্রিবিউটের ভেতরে। তার মানে যখনই আমরা অ্যাঙ্কর ট্যাগকে লিখলাম আমাদের HTML কোডের ভেতরে, আমাদের সিস্টেম বুঝে যাচ্ছে যে হ্যাঁ, এখন আমরা একটা লিঙ্ককে ডিফাইন করব, বাট আদতে কোন লিঙ্কটা আমরা ব্যবহার করতে চাই সেই লিঙ্কের অ্যাড্রেসটা মূলত লিখতে হবে href অ্যাট্রিবিউটের ভেতরে। আমরা নিচে একটুখানি সিনট্যাকটিক্যাল ওয়েতে দেখতে পাচ্ছি, দ্য জেনারেল অ্যাপ্রোচ টু ইউজ দিস টেকনিক ইজ অ্যাঙ্কর ট্যাগ। এটা হচ্ছে ওপেনিং অ্যাঙ্কর ট্যাগ, যার
এখানে ছিল স্টার্টিং যে অ্যাঙ্গুলার ব্র্যাকেটটা এবং এখানে ক্লোজ হয়ে যাচ্ছে। তো এই স্টার্টিং অ্যাঙ্কর ট্যাগের ভেতরে আমরা কি করলাম, href যে অ্যাট্রিবিউটটা আছে সেই অ্যাট্রিবিউটটাকে আমরা ডিফাইন করলাম এবং ইকুয়াল চিহ্ন দিয়ে ডাবল কোটের ভেতরে যেই লিঙ্কটা আমরা রাখতে চাই সেই লিঙ্কটাকে আমরা রাখবো। তারপরে আমরা আমাদের অ্যাঙ্কর ট্যাগটাকে তো ক্লোজ করে দিচ্ছি, এই অ্যাঙ্কর ট্যাগ ওপেনিং এবং ক্লোজিংয়ের মাঝখানে যেই টেক্সটটাকে আমরা রাখবো সেই টেক্সটটা মূলত হবে একটা ক্লিকেবল টেক্সট, যেই টেক্সটকে আমরা চাইলে মাউস ক্লিক করতে পারবো এবং ক্লিক করলে এই href অ্যাট্রিবিউটের ভেতরে যে লিঙ্কটা থাকবে আমরা সেই ওয়েব লিঙ্কে কিন্তু চলে যেতে পারবো। তো আমরা টোটাল জিনিসটাকে একটু সিনট্যাকটিক্যাল ওয়েতে দেখলাম, এখন একটু কোডের ভেতরে দেখব যে কোডে কেমনভাবে থাকে। আমাদের এটা হচ্ছে একটা আইডিয়াল HTML কোড, যে জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে সবগুলো ট্যাগ ঠিকঠাক কাজ করছে। আমরা অলরেডি আমাদের প্রিভিয়াস লেসনগুলোতে কিন্তু বাকি কোডগুলো কে কী কাজ করছে সেগুলো জানি, সো আমি সেগুলো নিয়ে কথা বলে আর আমাদের রানিং লেসনের সময় নষ্ট করব না। আমি ডিরেক্ট আমাদের নতুন যেটা শিখছি অ্যাঙ্কর ট্যাগ এবং href অ্যাট্রিবিউট সেখানে চলে যাচ্ছি। এখানে আমরা অ্যাঙ্কর ট্যাগটা ওপেন করলাম এবং অ্যাঙ্কর ট্যাগের ভেতরে আমরা href অ্যাট্রিবিউটটাকে ডিফাইন করলাম। ইকুয়াল ডাবল কোটের ভেতরে আমরা এখন একটা লিঙ্ককে কপি করে এনে পেস্ট করে দিলাম এবং সেটা কিসের লিঙ্ক, এটা উইকিপিডিয়ার থেকে কপি করে আনা একটা লিঙ্ক যেটা আছে স্টিভ জবস সম্পর্কে। ওকে, সো এখন এই লিঙ্কটা আমাদের href অ্যাট্রিবিউটের ভেতরে যখনই আমরা পেস্ট করে দিচ্ছি তখন ক্লিক হেয়ার বলে একটা বাটন, এই কথাটা মূলত আমরা আমাদের যে ওয়েবটা তৈরি করছি, যে সাইটটা তৈরি করছি সেই সাইটে আমরা এই লেখাটুকুকে দেখতে পাবো এবং এই ক্লিক হেয়ার কথাটার উপরে আমরা ক্লিকও করতে পারবো। সেখানে ক্লিক করলে মূলত ঘটনাটা কি হবে যে আমরা এই যে ওয়েব অ্যাড্রেসটা আছে সেই ওয়েব অ্যাড্রেসে পৌঁছে যাব। তো আমরা একটু দেখি যে আউটপুটে আদতে ঘটনাটা কেমন আসে। href অ্যাট্রিবিউটটা যখন আমরা ব্যবহার করলাম আমাদের প্রিভিয়াস যে কোডটা দেখে আসলাম সেই কোডের এগেনস্টে আমরা এই ধরনের একটা আউটপুট পাচ্ছি এবং ওই যে ক্লিক হেয়ার কথাটা ছিল অ্যাঙ্কর ট্যাগের ভেতরে, এখানে ছিল একটা স্টার্টিং অ্যাঙ্কর ট্যাগ, এখানে একটা ক্লোজিং অ্যাঙ্কর ট্যাগ এবং স্টার্টিং অ্যাঙ্কর ট্যাগের ভেতরে কি ছিল href অ্যাট্রিবিউট এবং তার ভেতরে ইকুয়াল ডাবল কোটের ভেতরে ছিল একটা লিঙ্ক, যে লিঙ্কে আমরা ক্লিক করার সাথে সাথেই কি হচ্ছে যে আমরা আমাদের যে উইকিপিডিয়া পেজটা ছিল সেই উইকিপিডিয়া পেজটাতে কিন্তু চলে আসতে পারছি। কেমন? সো এভাবেই কিন্তু অ্যাট্রিবিউটগুলো ব্যবহার করা হয়, যার একটা ডেমনস্ট্রেশন আমরা দেখলাম অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে href অ্যাট্রিবিউট ব্যবহার করে। আমরা আরও একটা অ্যাট্রিবিউট নিয়ে আলোচনা করব, যে অ্যাট্রিবিউটটা হচ্ছে src অ্যাট্রিবিউট। এটা আমরা যে ট্যাগটার সাথে ব্যবহার করব সেটা হচ্ছে img ট্যাগ। HTML images are defined with the img tag, তার মানে আমরা যদি আমাদের HTML পেজে কোনো ছবি ব্যবহার করতে চাই আমাদেরকে img ট্যাগটা ব্যবহার করতে হবে। সো এখন সেই img ট্যাগটা তার ভেতরেই থাকবে মূলত src অ্যাট্রিবিউট। দ্য ফাইল নেম অফ দ্য ইমেজ সোর্স ইজ স্পেসিফাইড ইন দ্য src অ্যাট্রিবিউট, তার মানে আমরা যেই ছবিটাকে ব্যবহার করতে চাই আমাদের ওয়েব পেজের ভেতরে সেই ছবির যে নামটা আছে সেই নামটাকে মূলত আমাদের লিখে দিতে হবে কোথায়, src অ্যাট্রিবিউটের ভেতরে। আমরা যদি তার একটু সিনট্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশনটা দেখি, এখানে বলা হচ্ছে img ট্যাগ এবং src অ্যাট্রিবিউট ইকুয়াল ডাবল কোটের ভেতরে আমাদের সেই ইমেজের নামটা এবং ইমেজের যে এক্সটেনশন বা ফাইল ফরম্যাটটা আছে সেটাও কিন্তু লিখে দিতে হবে। এটাও কিন্তু একটু গুরুত্ব দিয়ে আমাদেরকে মনে রাখতে হবে। আমরা যদি প্রপার ইমেজ ফরম্যাটটা না দিই তাহলে কিন্তু আমাদের সেই ইমেজটা যে সব ব্রাউজারে বা সব ক্ষেত্রে যে সেটাকে আমরা দেখতে পাবো এমনটা কিন্তু মোটেই না। সো আমরা ইমেজের নামটাকে যেমন লিখব একইভাবে কিন্তু ইমেজের যে ফরম্যাটটা আছে, যে এক্সটেনশনটা আছে সেই এক্সটেনশনটাকেও আমরা লিখব। আমরা যদি এখন একটু এই কোডটার একটা ডেমনস্ট্রেশন দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই কোডের ভেতরে এই যে লাইনটা আছে এখানে কিন্তু আমরা img ট্যাগটাকে ব্যবহার করলাম। সো img ট্যাগ সম্পর্কে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়ে রাখি যে আমাদের img ট্যাগটা কিন্তু এখানে তার কোনো ক্লোজিংয়ের দরকার হচ্ছে না। যেমন একটু আগে আমরা অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করছিলাম, সেখানে একটা স্টার্ট ছিল একটা ক্লোজ ছিল, বাট img ট্যাগের ভেতরে আমাদের কোনো ক্লোজিংয়ের দরকার হচ্ছে না, একটাই ট্যাগ এবং সেই স্টার্টিং। সো তার ভেতরে আমরা src অ্যাট্রিবিউটটাকে ব্যবহার করছি এবং ইকুয়াল ডাবল কোটের ভেতরে আমরা আমাদের যে ভ্যালুটা আছে, রাইট, একটু আগে যখন আমরা প্রথম যে স্লাইডটাতে কথা বলছিলাম অ্যাট্রিবিউট সম্পর্কে সেখানে নেম এবং ভ্যালু পেয়ারের কথা বলা হচ্ছিল না, তো এই যে src হচ্ছে আমাদের সেই নেম এবং এই ইমেজের নামটা হচ্ছে ভ্যালু। একইভাবে href এর ভেতরে এটা হচ্ছে নেম এবং এই লিঙ্কটা হচ্ছে ভ্যালু। সো আমরা যেহেতু এখন img ট্যাগের ভেতরে src নিয়ে কথা বলছি, এই জায়গাতে আমরা যখন এই ইমেজের নামটা এবং তার ফরম্যাটটাকে ঠিকঠাক লিখে দিতে পারবো আমরা এক্সপেক্ট করতে পারি যে আমাদের
যে ওয়েবসাইটটা আমরা ডেভেলপ করছি সেখানে আমরা প্রপার আউটপুটটা দেখতে পাবো। তো এখানে একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট নিয়ে আলোচনা করতে হবে, তারপরেই মূলত আমি এই যে কোডটা আমরা লিখলাম এর আউটপুটটা দেখব। সো ইম্পর্টেন্স অফ ফাইল ম্যানেজমেন্ট। আমাদের এই পর্যায়ে যেহেতু আমরা এখন এক্সটার্নাল কিছু রিসোর্সকে ব্যবহার করছি আমাদের ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে, সে জায়গাতে আমি এক্সটার্নাল রিসোর্স বলতে এই মুহূর্তে আইএমজি ট্যাগের থ্রুতে আমরা কিন্তু ইমেজকে ব্যবহার করছি। আমরা যখন আরও একটু সামনের দিকে যাব তখন আমরা ভিডিও ব্যবহার করব, আমরা অডিও ব্যবহার করব, আমরা বিভিন্ন ধরনের আইকন ব্যবহার করব। তো এই যত কিছু আছে যেগুলো মূলত HTML এর ভেতরে আমরা কোড করে ডেভেলপ করছি না, বরং তারা আগে থেকেই কোনো ফাইল আকারে তৈরি হয়ে আছে কম্পিউটারে। সো তেমন কোনো ফাইলকে, থার্ড পার্টি কোনো ফাইলকে যদি আমরা আমাদের ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট করতে চাই তাহলে আমাদেরকে কিন্তু তাদেরকে একটু প্রপার ওয়েতে ম্যানেজ করার দরকার আছে। সো ম্যানেজটা আমরা কিভাবে করব, আমরা একটু খেয়াল করে শুনলেই বুঝতে পারবো যে আমরা যেই ফোল্ডারটার ভেতরে আমাদের HTML ফাইলগুলোকে সেভ করে রাখছি ওই একই ফোল্ডারের ভেতরে আমরা যে থার্ড পার্টি এলিমেন্টগুলোকে ব্যবহার করতে চাচ্ছি, দ্যাট মিনস সেটা কোনো ইমেজ হতে পারে, কোনো অডিও হতে পারে, কোনো ভিডিও হতে পারে, এই থার্ড পার্টি এলিমেন্টগুলোকে যদি আমরা ওই একই ফোল্ডারের ভেতরে রাখি তাহলেই কিন্তু আমাদের এই যে HTML কোডগুলোতে যখন আমরা নর্মাল ইমেজের নামটা বা ভিডিওর নামটা লিখে দিচ্ছি সে কিন্তু এগুলোকে খুঁজে পাবে, রাইট? যদি এটা আমরা ওই একই ফোল্ডারের ভেতরে না রাখি তাহলে কিন্তু আমাদের কোড প্রপার ওয়েতে আউটপুটটা জেনারেট করতে পারবে না। আমরা যেহেতু একদম আমাদের যে ওয়েব ইঞ্জিনিয়ারিং কোর্সের ইনিশিয়াল লেভেলে আছি, আপাতত আমি কথাটাকে এভাবেই রাখছি। পরবর্তীতে যখন আমরা একটা ওয়েবসাইটকে একদম সার্ভারে আপ করা সেই জায়গাতে যে কিন্তু এই কথাটার ভেতরে আরও কিছু ডিটেলিং আসবে, আরও কিছু চেঞ্জ আসবে, বাট ফর নাও আমরা জাস্ট শুধু এইটুকুই খেয়াল রাখবো যে আমরা যেই ফোল্ডারের ভেতরে HTML কোডটাকে সেভ করছি ওই একই ফোল্ডারের ভেতরে আমরা থার্ড পার্টি এলিমেন্ট, সেটা ইমেজ হোক, অডিও হোক বা ভিডিও হোক, যা কিছুই হোক না কেন তাদেরকে ওই একই ফোল্ডারের ভেতরে আমরা রাখবো। কেমন? তার মানে এই যে প্রিভিয়াস কোডটা যেখানে আমরা আমাদের যে ইমেজের নামটা স্টিভ জবসের যে ইমেজটা আমরা ব্যবহার করতে চাচ্ছি বা দেখতে চাচ্ছি আমাদের ওয়েব পেজের ভেতরে, এই ইমেজটা কিন্তু সেই একই ফোল্ডারের ভেতরে সেভ করা যেই ফোল্ডারে এই HTML কোডটা সেভ করা আছে। ওকে, তো এখন আমরা একটু চট করে দেখব যে সেই কোডের আউটপুটটা কেমন হয়। src অ্যাট্রিবিউট ব্যবহার করে যখন আমরা ইমেজকে ইন্টিগ্রেট করতে চাচ্ছি তখন আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়েব পেজ এবং এইখানে হচ্ছে আমাদের সেই ইমেজটা। কিন্তু এই অবস্থায় এসে আমরা সবাই একটু আশাহত হতে পারি, কারণ আমাদের ইমেজটার ফুল সাইজে দেখতে পাচ্ছি না। বাট একদমই মনে কষ্ট নেওয়ার কিছু নেই, আমরা এক্ষুনি এই প্রবলেমটাকেও সলিউশন করব এবং সেটা সলিউশন করতে করতে আমরা আরও নতুন কিছু জিনিস শিখব। আমরা এখন কথা বলবো ওয়াইড অ্যান্ড হাইট যে অ্যাট্রিবিউট দুটো আছে এই অ্যাট্রিবিউট দুটো নিয়ে। এই অ্যাট্রিবিউটগুলো কী কাজ করছে? ইমেজেস ইন HTML হ্যাভ আ সেট অফ সাইজ অ্যাট্রিবিউটস হুইচ স্পেসিফাইজ দ্য ওয়াইড অ্যান্ড হাইট অফ দ্য ইমেজ। তার মানে HTML এর ভেতরে যে ওয়াইড এবং হাইট অ্যাট্রিবিউটগুলো আছে তারা একটা ইমেজের বা একটা ছবির যে দৈর্ঘ্য এবং প্রস্থের বিষয়টা আছে সেটাকে নিয়ে কিন্তু তারা কাজ করে। ওয়াইড অ্যান্ড হাইট অ্যাট্রিবিউটস ম্যানিপুলেটস দ্য ডাইমেনশন অফ অ্যান ইমেজ। তার মানে একটা ছবির পুরো ডাইমেনশনটা সে কতটুকু জায়গা নিয়ে থাকবে না থাকবে সেইটাকেই আমরা ডিফাইন করে দিতে পারি ওয়াইড এবং হাইট। তার মানে দৈর্ঘ্য এবং প্রস্থের যে প্রস্থ এবং উচ্চতার যে অ্যাট্রিবিউটগুলো আছে, আমরা যদি শাব্দিক অর্থ ধরে এগোই তাহলে তেমনটাই আসবে। তাদের মাধ্যমে কিন্তু আমরা আমাদের একটা ইমেজের ডাইমেনশনটাকে ডিফাইন করতে পারি। নিচে সিনট্যাকটিক্যাল ওয়েতে তার একটা ডেমনস্ট্রেশন আছে। এখানে প্রথমে বলা হচ্ছে আইএমজি ট্যাগটা, তারপরে কোন ইমেজটা ব্যবহার করা হবে সেটা, তারপরে ওয়াইডের ভ্যালু যেটা আমরা পিক্সেল সংখ্যা দিয়ে বলে দিব, তারপরে হাইটের ভ্যালু সেটাও পিক্সেল সংখ্যা দিয়ে কিন্তু বলে দিতে হবে। তো এই অবস্থায় আমরা যদি আমাদের কোডের দিকে তাকাই, কোডের দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে আইএমজি ট্যাগটা ব্যবহার করা হচ্ছে। তার মানে সিস্টেম বুঝে গেল যে আমরা একটা ছবি নিয়ে কাজ করব। কোন ছবিটা নিয়ে কাজ করব সেটা আমরা বলে দিচ্ছি src অ্যাট্রিবিউটের মাধ্যমে। এটা হচ্ছে src অ্যাট্রিবিউটের ভেতরে যে আমরা বলে দিচ্ছি এই ছবিটাকে আমরা আমাদের ওয়েব পেজে দেখতে চাই। সেই ছবিটার কতটুকু সাইজে আমরা দেখতে চাই আমরা সিস্টেমকে বলে দিচ্ছি তার প্রস্থ হবে 240 পিক্সেল এবং তার হাইট হবে 350 পিক্সেল। সো এই লাইনটা আমাদের কম্পিউটিং সিস্টেম কিন্তু পড়বে এইভাবে। আমি আরও একবার রিক্যাপ করে দিই। সিস্টেম বুঝতে পারছে যে আইএমজি ট্যাগ ব্যবহার করার কারণে যে এখানে আমরা একটা ইমেজ নিয়ে কাজ করব। কোন ইমেজটা নিয়ে কাজ করব? যে ইমেজের নাম হচ্ছে স্টিভ
jobs.jpg সেই ইমেজটা কতটুকু প্রস্থ নিয়ে আসবে, 240 পিক্সেল প্রস্থ নিয়ে আসবে, তার হাইট কতটুকু হবে, 350 পিক্সেল হাইটের হবে। সো যখন আমরা এই কোডটাকে প্রপার ওয়েতে লিখতে পারছি এবং আমরা কোনো অবস্থাতে কিন্তু এই যে ইকুয়াল সাইনগুলো বা ডাবল কোটেশনগুলোকে মিস করব না, কেমন? সো এগুলো ক্রুশিয়াল পার্ট, এগুলো ঠিকঠাক লিখতে পারলে আমরা আমাদের ব্রাউজারে যে যখন লোড করব তখন আমরা একদম এই ধরনের একটা প্রপার আউটপুটকে পেয়ে যাব। অলরাইট, এরপরে যদি আমরা দেখি আমাদের আরেকটা অ্যাট্রিবিউট আছে, যে অ্যাট্রিবিউটটার নাম হচ্ছে ALT অ্যাট্রিবিউট। ALT অ্যাট্রিবিউট কি কাজ করে? দ্য ALT অ্যাট্রিবিউট স্পেসিফাইজ অ্যান অল্টারনেটিভ টেক্সট টু বি ইউজড when an image cannot be displayed। তার মানে ALT এটা একটা অ্যাব্রিভিয়েটেড ফর্মের ভেতরে আছে, যে মূলত অল্টারনেটিভ কথাটার ভেতর থেকে আসে। সো অল্টারনেটিভ টেক্সট যদি আমরা ভিজিবল করতে চাই সেই ক্ষেত্রে আমরা ALT অ্যাট্রিবিউটকে ব্যবহার করব। তো কোন ক্ষেত্রে আমরা অল্টারনেটিভ ইমেজকে ব্যবহার করব বা অল্টারনেটিভ টেক্সটটাকে ব্যবহার করব? যদি কোনো একটা ইমেজ আমাদের ওয়েবসাইটে থেকে থাকে এবং সেই ইমেজটা যদি কোনো কারণে ব্রাউজার শো করতে না পারে, তাহলে ওই ইমেজের পরিবর্তে একটা টেক্সট যদি আমরা ভিজিবল করাতে চাই সেই ক্ষেত্রে আমরা ALT অ্যাট্রিবিউটটাকে ব্যবহার করতে পারি। সো ALT অ্যাট্রিবিউটটাও কিন্তু ব্যবহার হচ্ছে কোথায়? IMG ট্যাগের ভেতরে, রাইট? সো IMG ট্যাগের ভেতরে আমরা প্রথমে ইমেজের নামটা এবং তার এক্সটেনশনটা দিয়ে দিচ্ছি, তারপরে যে আমরা ALT অ্যাট্রিবিউটটা লিখে দিতে পারি। এবং এই অ্যাট্রিবিউটটা তখনই কাজ করবে যখন এই SRC অ্যাট্রিবিউটের ভেতরের যে ইমেজটা আছে সেই ইমেজটা যদি ভিজিবল না হয় একমাত্র তখনই ALT অ্যাট্রিবিউট কাজ করবে। আর যদি এই ইমেজটা ভিজিবল হয় তাহলে কিন্তু ALT অ্যাট্রিবিউটটা কাজ করবে না। আমরা একটুখানি যদি আমাদের কোডের দিকে তাকাই তাহলে দেখতে পাচ্ছি IMG ট্যাগ, এবং এখানে বলে দেওয়া হচ্ছে ইমেজের কথা এবং তারপরে বলা হচ্ছে ALT অ্যাট্রিবিউট। সো এখন এই ইমেজটা কি কি কারণে ভিজিবল না হতে পারে? তার একটা কারণ হতে পারে হয়তোবা যেই নামটা আমরা এখানে লিখলাম আমরা হয়তোবা এখানে বানান ভুল করলাম, অথবা আমরা এখানে যদি এক্সটেনশন ভুল করি, অথবা যেই নামটা এখানে লেখা হলো আমাদের এক্সপ্লোরারের ভেতরে বা ফোল্ডারের ভেতরে এই নামে কোনো ইমেজ নেই, সেই ক্ষেত্রে কিন্তু এরকম হতে পারে। বা যখন একটা ওয়েবসাইট সার্ভারে আপ করা হয়ে যাচ্ছে তখন হয়তোবা ওই পার্টিকুলার ইমেজটা সার্ভারে আপ করা হয়নি, সেই ক্ষেত্রে কিন্তু ওই ইমেজটা আর দেখা যাবে না। সো বিভিন্ন কারণে একটা ইমেজ মিস হয়ে যেতে পারে, এবং ALT অ্যাট্রিবিউট থাকলে কি সুবিধাটা হবে যে এই ইমেজটা যে কোনো কারণেই মিস হোক না কেন ইমেজের পরিবর্তে তখন একটা টেক্সট ভিজিবল হবে। সেই টেক্সটটা কি হবে? যেটা এখানে লেখা থাকবে সেইটাই। সো এখানে যেমন লেখা আছে দ্য ইমেজ ইজ মিসিং, বা আমরা যদি এখানে এই কথাটা না লিখে দিই দ্য ইমেজ ইজ হ্যাজ নট ফাউন্ড, তাহলে সেই কথাটাই কিন্তু আমাদের ব্রাউজার শো করবে। এবং কিভাবে শো করবে আমরা একটু আউটপুট উইন্ডোর দিকে তাকালে কিন্তু বুঝতে পারছি যে এখানে শুরুতে একটা ব্রোকেন ইমেজের জন্য একটা আইকন, যে এই ছবিটা খুঁজে পাওয়া যাচ্ছে না, এবং তারপরে এই কথাটুকু মূলত দ্য ইমেজ ইজ মিসিং এইটুকুই মূলত লেখা ছিল ALT অ্যাট্রিবিউটের ভেতরে, এবং সেটাকে আমরা আমাদের এখানে আউটপুট আকারে দেখতে পাচ্ছি। তো এই ছিল আমাদের এই লেসনের জন্য মূল আলোচনার বিষয়। আশা করছি আমাদের সবার কাছে কনসেপ্টটা একদমই সুস্পষ্ট। তারপরেও যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে প্লিজ ফিল ফ্রি টু কমেন্ট। দেখা হচ্ছে পরবর্তী লেসনে। থ্যাংক ইউ সো মাচ।